নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পলিটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে, যেখানে গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন উত্তর থাকবে প্রায় 70টার কাছাকাছি। এবং আজকে থাকছে ক্লাস নাম্বার 4। এর আগেও অলরেডি আমরা তিনটে ক্লাস নিয়ে আলোচনা করেছি, প্রতিটা প্রশ্নের সাথে ডিটেলস তথ্য প্রোভাইড করেছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তো অবশ্যই তোমাদের জন্য প্লেলিস্ট একটা করা আছে আলাদা করে, তোমরা সেটা দেখে নিতে পারো। এবং চ্যানেলটা যারা নতুন রয়েছে, অবশ্যই যারা নতুন দেখছো তোমরা সকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবে। চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন থেকে শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? আমরা সকলে জানি ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয়ে থাকে ভারতীয় সংবিধানের জনক, যিনি কিন্তু খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যানও কিন্তু ছিলেন। এর সাথে তিনি মনে রাখবেন যে তার যে সমাধিস্থল রয়েছে সেটা কিন্তু চৈত্যভূমি নামে পরিচিত, যেটা মুম্বাইতে অবস্থান করছে। ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন ঐতিহাসিক দলিলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনা, যেটা কিন্তু তৈরি করা হয়েছে অবশ্যই জওহরলাল নেহরু, যে 1946 সালের 13ই ডিসেম্বর গণপরিষদে পেশ করেছিলেন একটি অবজেক্টিভ রেজলিউশন। এটা কে পেশ করেছিলেন? জওহরলাল নেহরু পেশ করেছিলেন। সেটাই কিন্তু পরবর্তীকালে প্রস্তাবনার রূপ নেয় এবং প্রস্তাবনা কিন্তু এই অবজেক্টিভ রেজলিউশন থেকেই কিন্তু তৈরি হয়েছে পরবর্তীতে। এখানে কিন্তু আমাদের দেখে নিতে হবে এই যে প্রস্তাবটি, এটা গ্রহণ করা হয়েছিল কবে? গণপরিষদের দ্বারা, যেটা 22শে জানুয়ারি 1947 সালে গণপরিষদ এটাকে গ্রহণ করে। এবং প্রস্তাবনা সংবিধানের যে পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড, এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এটা বলেছেন কে? এন.এ. পালকিওয়ালা। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। এর সাথে তোমরা দেখবে এই যে প্রস্তাবনা রয়েছে, এটা কিন্তু আমরা আমেরিকার সংবিধান থেকে নিয়েছি। আমাদের দেশের সংবিধানের বিভিন্ন অংশ আমরা বিভিন্ন দেশের সংবিধান থেকে নিয়েছি। ঠিক সেরকম প্রস্তাবনাটা আমরা নিয়েছি আমেরিকার সংবিধান থেকে, এবং প্রস্তাবনার যে ভাষা রয়েছে সেটা আমরা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নিয়েছি। এর সাথে মনে রাখবে প্রস্তাবনা এটা মাত্র একবারই কিন্তু এখনও পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেটা সাল 1976-এর 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটাকে যুক্ত করা হয়েছিল। কিছু তিনটে তোমাদের শব্দগুলো আমরা পরবর্তী প্রশ্নে দেখে নেব। নেক্সট কোশ্চেন রয়েছে, সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি, এটা সংবিধানের কোন অনুচ্ছেদগুলিতে বর্ণিত রয়েছে? অপশান রয়েছে আমাদের 4টে। তো তোমরা বলো সাম্যের অধিকার যেটা আমরা কোথা থেকে পাই? অবশ্যই আর্টিকেল নম্বর 14 থেকে 18-র মধ্যে রয়েছে আমাদের সাম্যের অধিকার। আমাদের সংবিধানের যে সমস্ত মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে পড়ছে এটি। আর আমাদের সংবিধানের মৌলিক অধিকারের যে সমস্তগুলো রয়েছে সেগুলো তোমাদের একটু বলে রাখি। যেমন 14 নম্বর যে আর্টিকেল রয়েছে, এই যে 14 থেকে 18 যদি আমরা একটু বলি, 14 নম্বরে রয়েছে আমাদের আইনের চোখে সকলের সমান এবং সমানভাবে সংরক্ষিত হওয়ার যে ঘটনা আইনের চোখে, সেটা কিন্তু বলা রয়েছে। এছাড়া আর্টিকেল নম্বর 15-তে রয়েছে আমাদের ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে বিভিন্ন স্থানে যারা জন্মগ্রহণ করছে তাদের ভিত্তিতে কোনো রকম বর্ণ বৈষম্য বা কোনো রকম বৈষম্য কিন্তু করা যাবে না। পরবর্তী 16 নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি সরকারি চাকরিতে সমান সুযোগ কিন্তু সকলের অধিকার রয়েছে। 17 নম্বর আর্টিকেল, যেটা কিন্তু আমরা জানি যে অস্পৃশ্যতার কথা বলা রয়েছে, এটা অর্থাৎ অস্পৃশ্যতার দূরীকরণের কথা বলা হয়েছে 17 নম্বর আর্টিকেলে, আনটাচেবিলিটি। 18 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে কোনো ধরনের উপাধি বা কোনো ধরনের খেতাব কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না। আর এই যে উপাধি বিলোপের ঘটনা, এটা কিন্তু 18 নম্বরের সাথে সম্পর্কিত রয়েছে। কিন্তু আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ উপাধি তো আমরা নিতে পারবো না, কিন্তু আমরা যেমন ভারতরত্ন রয়েছে, ঠিক আছে, ভারতরত্ন, পদ্মশ্রী, এগুলো যেটা পাচ্ছি, এগুলো কিন্তু কোনো উপাধি নয়, এগুলো কিন্তু পুরস্কার। তো এই পুরস্কার কিন্তু আমরা ধারণ করতে পারি, অবশ্যই গ্রহণ করতে পারি। তো এটা কিন্তু রয়েছিল আমাদের 14 থেকে 18 নম্বর পর্যন্ত অনুচ্ছেদ যেটা পড়ছে সেটা কিন্তু সাম্যের অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি এটা পড়ছে। পরের প্রশ্ন রয়েছে, কোন মৌলিক অধিকারটি 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বা সংশোধনীর মাধ্যমে এটা মূল তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল? মূল তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল নিচের কোনটা? 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছিল 1978-এ। সেটা কোনটা? অবশ্যই সম্পত্তির অধিকার। আমরা জানি আমাদের প্রাথমিকভাবে 7টি মৌলিক অধিকার ছিল, কিন্তু পরবর্তীকালে একটা মৌলিক অধিকার সরানো হয়, যেটা 1978-এর 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার, এটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। অবশ্যই মনে রাখবে যে এটা কিন্তু মোরারজি দেশাই সরকারের আমলে এটা কিন্তু ঘটনাটা ঘটেছিল, এবং 31 নম্বর আর্টিকেল, যেটা কিন্তু সম্পত্তির সাথে সম্পর্কিত ছিল, সেটাকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে যেটা রয়েছে 300A-তে, এটা এখন বর্তমানে লিগ্যাল রাইট হয়েছে। আর এখানে মনে রাখবে যে আমাদের যে সংবিধানে বর্তমানে কিন্তু টোটাল 6টি মৌলিক অধিকার রয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আর মৌলিক অধিকার আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? এটা কিন্তু আমরা নিয়েছি ইউএসএর সংবিধান থেকে। পরের প্রশ্ন, যা যা তথ্য তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। পরের প্রশ্ন রয়েছে, রাষ্ট্র পরিচালনার জন্য যে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, যেটাকে বলা হয় ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
তো ডিপিএসপি যেটা কিন্তু আমরা নিয়েছি অবশ্যই আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি, যেটা আমাদের সংবিধানের পার্ট নাম্বার 4-এর অন্তর্গত হচ্ছে, 4র্থ নাম্বার পার্টের পড়ছে 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে। আর এই ডিপিএসপি হচ্ছে আমাদের কিছু নির্দেশমূলক নীতি, যেটা একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সেই রাষ্ট্র যদি এটা মেনে চলে তাহলে সেই রাষ্ট্রটা একটা কল্যাণকারী রাষ্ট্র হতে পারে, যদি এই ডিপিএসপি মেনে চলতে পারে। তো এটা কিন্তু অবশ্যই আমাদের রাজ্যেরও কিন্তু এসএসসির এক্সামে একটা প্রশ্ন ছিল, যে তোমরা জানো যে প্রশ্নটা ছিল তোমাদের শিক্ষা সম্পর্কিত, যেটা কিন্তু অবশ্যই আমাদের ডিপিএসপির মধ্যে পড়ছে যেটা। আর তোমরা মনে রাখবে ডিপিএসপি এটা কিন্তু তোমাদের কোনো রকম মানে এনফোর্সেবল নয় কোনো রকম কোর্ট দ্বারা। মানে ডিপিএসপি যদি কোনো রাজ্য না মানে তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট কোর্টে যেতে পারি না, কারণ এটা আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। যেরকম আমাদের মৌলিক অধিকারের ক্ষেত্রে যদি লঙ্ঘিত হয় আমরা 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্টে যেতে পারি, বা 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে সেটাকে হাইকোর্টেও আমরা যেতে পারি। তো এটা কিন্তু ডিপিএসপি ক্ষেত্রে আমরা কিন্তু সেরকম কিছু করতে পারি না, ঠিক আছে। যেহেতু আমাদের রাজ্যের এক্সামে ওখানে নেওয়া ছিল কি, যে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে, শিক্ষার অধিকার আইনের কথা বলা হয়েছিল। তো আইন যেহেতু বলা হচ্ছে, আইন কথাটা জুড়ে যাচ্ছে মানে কিন্তু এটা আইন সম্পর্কিত। আইন মানি সেটা কিন্তু কোর্টের সাথে সম্পর্কিত হচ্ছে। আর আমার মতে যেটা, সেটা কিন্তু কোনোরকমভাবে 45 নম্বর যে আর্টিকেলটা ছিল যেটা ডিপিএসপির আন্ডারে পড়ছে, সেটা কিন্তু কোনোরকমভাবে আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। এই কারণে আমার মনে হচ্ছে যে এটা শিক্ষার অধিকার আইন যেটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হওয়া উচিত। চলো পরের প্রশ্ন দেখি, যেটা আমাদের রাজ্যের যে বোর্ড রয়েছে তারা কিন্তু সেটাই সঠিক অ্যান্সার নিয়েছে। সংবিধানে কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি কথা নিয়ে আলোচনা করা হয়েছে? তো অবশ্যই এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, আর্টিকেল নাম্বার 17-তে বলা রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে? টোটাল কিন্তু বর্তমানে 6টি মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে, কারণ একটি মৌলিক অধিকার যেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে, সেটা কোনটা? রাইট টু প্রপার্টি, যেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে 300A-তে রয়েছে, যেটা 31 নম্বরে আগে ছিল, ঠিক আছে। তো মনে রাখবে এগুলো কিন্তু অবশ্যই। আর আমাদের মৌলিক অধিকারগুলোকে অবশ্যই, যেটা 3 নম্বর পার্টে রয়েছে, কত নম্বর পার্টে আছে? 3 নম্বর পার্টে আছে। আর এটাও তোমরা দেখে রাখবে যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এগুলো কিন্তু রিট জারি করে থাকে, ঠিক আছে। চলো, টোটাল 5 ধরনের রিট হয়। নেক্সট কোশ্চেন, কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার অনুমতি দেয়? কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে জাতীয় জরুরি অবস্থার ঘোষণার কথা বলা হচ্ছে রাষ্ট্রপতির মাধ্যমে? 352 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা রয়েছে 352 নম্বরে। অবশ্যই এখানে কিন্তু মনে রাখতে হবে যে যুদ্ধ, বহিরাগত আক্রমণ বা সশস্ত্র যে কোনো বিদ্রোহের কারণে কিন্তু এটা ঘোষণা করা হতে পারে। আর এটাও মনে রাখতে হবে ভারতও কিন্তু এখনও পর্যন্ত টোটাল তিনবার কিন্তু জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে। কোন কোন সাল? 1962 সাল, 1971 সাল, এবং তার সাথে সাথে হবে 1975 সাল। এই 3টে সালে কিন্তু আমাদের জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে 3বার। আর একটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় তো অনেকবার এসেছে, আর্টিকেল নাম্বার 20 এবং আর্টিকেল নাম্বার 21, এই দুটো কিন্তু আমাদের এই যখন আমরা ন্যাশনাল এমার্জেন্সি জারি করে থাকি তখনও কিন্তু এই দুটোকে বাতিল করা যায় না, 20 নম্বর ধারা এবং 21 নম্বর ধারা, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে আসি। আর এটাও তুমি তো দেখে রাখবে, এই যে আমাদের 356 নম্বর আর্টিকেল রয়েছে সেটাতে কী রয়েছে? অবশ্যই স্টেট এমার্জেন্সির কথা বলা হয়েছে, যেটাকে আমরা প্রেসিডেন্ট রুল বলছি। এবং 360 নম্বর আর্টিকেলের মাধ্যমে বলা হয়েছে এখানে আমাদের কি আর্থিক জরুরি অবস্থার কথা, যেখানে ভারতে কিন্তু এখনও পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। আর 356 নম্বর আর্টিকেল যেটা কিন্তু স্টেট এমার্জেন্সি, এটা অনেকবার জারি করা হয়েছে, 100+ হয়ে গেছে, ঠিক আছে। চলো, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি করে না থাকো। আচ্ছা, পরের প্রশ্ন, কোন মামলাটি বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন এর সাথে যুক্ত রয়েছে? নিচের কোনটি? কোন মামলাটি রয়েছে এটার সাথে যুক্ত রয়েছে? কেশবানন্দ ভারতী যে কেস রয়েছিল, যেটা 1973 সালের মামলা, এখানে কিন্তু আমরা জানতে পারি যে সুপ্রিম কোর্ট তখন জানিয়েছিল সংসদ সংবিধান সংশোধন করতে পারলেও এর যে মূল কাঠামো রয়েছে, ঠিক আছে, তো সেটাকে কিন্তু কোনোরকমভাবে পরিবর্তন করতে পারবে না। এই যে আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার, এটাকে কোনোরকমভাবে পরিবর্তন করা যাবে না, এটা 1973-এর কেশবানন্দ ভারতী কেসে কিন্তু সুপ্রিম কোর্ট এটা স্পষ্টভাবে জানিয়েছিল। অবশ্যই এটা কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় অনেকবারে আসে এটা। পরের প্রশ্ন, শিক্ষা অধিকার আইন 2009 এটা কোন অনুচ্ছেদের সাথে যুক্ত রয়েছে? শিক্ষার অধিকার আইন যুক্ত রয়েছে আমাদের আর্টিকেল নাম্বার 21-এর এর সাথে। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হবে। শুধু কিন্তু এটাই আইনের সাথে যুক্ত রয়েছে তাই নয়, এটা কিন্তু আমাদের মৌলিক কর্তব্যের মধ্যেও পড়ছে। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকারকে নিশ্চিত করছে 21-এর এ নাম্বার এই আর্টিকেলটি। এছাড়া তোমাদের মনে রাখতে হবে এটা কিন্তু অবশ্যই 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে কিন্তু এটাকে যুক্ত করা হয়েছিল। অবশ্যই এটাও ইম্পর্টেন্ট রয়েছে, যেটা 11তম মৌলিক কর্তব্য হিসাবে যুক্ত করা হয়েছে। ওকে, তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু দেখে যেতে হবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসে। নেক্সট,
পরবর্তী কোশ্চেনে আসার আগে তোমাদের বলে রাখি, তোমাদের প্রতিদিনের যে ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু ফ্রি পিডিএফ সেকশনে আমাদের অ্যাপে কিন্তু পেয়ে যাবে। অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সকলে ডাউনলোড করে নেবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, যেখানে তোমরা প্লে স্টোরে সার্চ করলেও পেয়ে যাবে। এছাড়া যে কোনো পেইড পিডিএফ যদি তোমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র বা কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন হয়, তাহলে কিন্তু তোমরা এখান থেকে সেটা পারচেস করতে পারবে। যখনই পারচেস করবে তোমরা কিন্তু এই যে নিচে অপশান রয়েছে মাই কোর্স, এখানে তোমরা তোমাদের পিডিএফটা পেয়ে যাবে। শুধুমাত্র পেমেন্ট করার সময় টেস্ট পাস বলে যে অপশান হয়েছে সেটাকে কিন্তু অফ করে রাখবে অবশ্যই। বর্তমানে আমাদের কাছে যা যা প্রশ্নপত্র রয়েছে, যা যা নোটস কিন্তু রয়েছে, সব কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ। ফার্স্টে রেলওয়ে গ্রুপ ডি, যাদের প্রয়োজন রয়েছে রেলওয়ে, তারা তোমরা এটা নিতে পারো, ঠিক আছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ইম্পর্টেন্ট সকলের জন্য রয়েছে। 2026-এর 2025-এর কমপ্লিট রয়েছে, 2026-এর মান্থলি তোমরা পেয়ে যাবে অ্যাপে। এছাড়া এসএসসি জিডির জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র 2024 এবং 25-এর লেটেস্ট লাস্ট 2 বছরের প্রশ্নপত্র অবশ্যই পড়বে। এছাড়া তোমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ যে প্রশ্নপত্র যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে তোমরা ইতিহাস, কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি এটা পড়ে যাও, এবং ভারতের সংবিধান এবং স্ট্যাটিক জিকে, এই তিনটে কিন্তু টোটালি কমপ্লিট রয়েছে এখানে। এছাড়া যদি কারো রেলের পরীক্ষা দিয়ে থাকো, রেলের জন্য তোমাদের এনটিপিসি রয়েছে, বায়োলজি রয়েছে, আরপিএফ এসআই রয়েছে, এগুলো সবই এনটিপিসি প্রিভিয়াসের জন্য তোমাদের শুধুমাত্র এনটিপিসি রয়েছে। এছাড়া গ্রুপ ডির জন্য ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ, গ্রুপ ডির জন্য বা রেলের জন্য তোমরা কিন্তু অবশ্যই দুটো দেখতে পারো, লেটেস্ট সম্প্রতি পেপারের এটা, ঠিক আছে। যার প্রয়োজন যেটা সেটা তোমরা অবশ্যই নিয়ে নেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ধরনের ডিটেলস তথ্য দেখতে পাচ্ছ। এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র 2025-এর সম্প্রতি, যেখানে জিকে কোশ্চেনগুলো অ্যাভেলেবেল রয়েছে সবই এখানে তোমরা সেটা দেখতে পাচ্ছ। এছাড়া আমাদের অ্যাপে গেলে তোমরা ডেমো সহ সব কিছুই ওখানে দেখতে পাবে। পেমেন্ট করার পর পিডিএফটাও তোমরা ওখানেই পেয়ে যাবে। এছাড়া যদি তাও তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো অবশ্যই। এছাড়া এখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ নোটস দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে কমপ্লিট, এবং 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি অ্যাভেলেবেল রয়েছে। মার্চ মাসেরটা তোমরা কাল পরশুর মধ্যে তোমরা অ্যাপে আপডেট করে দেওয়া হবে, ওটা অ্যাপেই পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, রাজ্যসভা সদস্যদের পদের মেয়াদ কত বছর রয়েছে? রাজ্যসভা সদস্যদের পদের মেয়াদ রয়েছে অবশ্যই কত বছর? 6 বছর। এটা লোকসভার ক্ষেত্রে হয় 5 বছর, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে হয় কত? 6 বছর। লোকসভার ক্ষেত্রে 5 বছর হয়, কিন্তু রাজ্যসভার হয় না, কারণ রাজ্যসভার প্রতিটা মেম্বারের ক্ষেত্রে 6 বছর হয়। তার কারণটা আমি বলি, রাজ্যসভা কিন্তু কোনো রকমভাবে ভাঙা যায় না, বা এটা কিন্তু তোমাদের কী যেন বলে ওটা, স্বল্পমেয়াদী কিন্তু নয়, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। এটা কিন্তু কখনো ভেঙে যায় না, এটা কিন্তু চলতেই থাকে, কারণ প্রতি বছর কিন্তু এখানে প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 এখানে কিন্তু তারা যারা চলে যায়, এবং পরবর্তীকালে আবার 1/3 নতুন নিযুক্ত হয়। তো এটা কিন্তু চলতেই থাকে, এটা কোনো রকমভাবে এটা ভেঙে যায় না। আর এর সাথে তোমরা মনে রাখবে, রাজ্যসভার যারা সদস্য হয়ে থাকে তাদের মিনিমাম যে এজ লিমিট সেটা কিন্তু হয়ে থাকে তোমাদের 30 বছর, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। তার সাথে আরেকটা রাজ্যসভার সাথে গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে আমাদের যে উপরাষ্ট্রপতি হয়ে থাকে, তিনি কিন্তু পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন, আমাদের যে ভাইস প্রেসিডেন্ট। তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমাদের কারেন্ট ভাইস প্রেসিডেন্ট কে রয়েছেন, অবশ্যই অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। পরের প্রশ্ন, রাজ্যসভায় কতজন মনোনীত সদস্য হয়ে থাকেন? অবশ্যই ইম্পর্টেন্ট। তো রাজ্যসভায় কিন্তু টোটাল 12 জনকে কিন্তু মনোনীত করে থাকেন। কে করেন? অবশ্যই ভারতের রাষ্ট্রপতি করে থাকেন টোটাল 12 জনকে। কোন কোন বিষয়ে করেন? সাহিত্য, বিজ্ঞান, শিল্প, জনসেবামূলক কাজে তাদেরকে কিন্তু এখানে নিযুক্ত করা হয়। টোটাল আমাদের সর্বোচ্চ যে আসন সংখ্যা কত রয়েছে? অবশ্যই 250 জন, যেটা কিন্তু বর্তমানে 245 জন রয়েছে, ঠিক আছে। আর এর সাথে দেখবে যে আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু এই যে মনোনয়নের যে ব্যাপারটা, এটা কিন্তু নেওয়া হয়েছে। আর এর সাথে আরেকটা জিনিস দেখতে হবে, লোকসভাতেও কিন্তু 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনীত করা হতো রাষ্ট্রপতির মাধ্যমে, যেটা কিন্তু 2009 সালে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। 2009 সালে বলছি, 2019 সালে, ঠিক আছে। 2019-এ এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। চলো পরের প্রশ্ন, সংবিধান অনুযায়ী লোকসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? তো সংবিধান অনুযায়ী অবশ্যই লোকসভার সদস্য সংখ্যা হয়ে যাবে টোটাল হাইয়েস্ট যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে 552। 552 এখানে হবে না, কারণ 585 হবে, কারণ 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, যেটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি যেহেতু, তাহলে আমাদের হবে 550। পরবর্তী প্রশ্ন, আর লোকসভার ক্ষেত্রে কিন্তু সদস্যদের মেয়াদ মানে এজ লিমিট রয়েছে, যেটা সর্বনিম্ন 25 ইয়ার্স। আর ওই যে 2 জনকে বাদ দেওয়া হয়েছে, ওটা 104 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে, 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, যেটাকে রাষ্ট্রপতি মনোনীত করত। পরের প্রশ্ন, লোকসভায় প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকারের নাম হয়ে যাবে জি.ভি. মবলঙ্কর, গণেশ বাসুদেব মবলঙ্কর, যিনি কিন্তু লোকসভার প্রথম স্পিকার ছিলেন। অবশ্যই ইম্পর্টেন্ট। তার সাথে দেখে রাখবে, লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন কিন্তু মীরা কুমার, ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অবশ্যই 1950 সালে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে কিন্তু মনে রাখবে যে ভারত শাসন আইন 1935 ফেডারেল কোর্ট
সেখানে কিন্তু এই ব্যাপারটা ছিল। যদিও সংবিধানের যে পঞ্চম পার্ট রয়েছে সেই অনুচ্ছেদের 124 থেকে 147 নম্বর পর্যন্ত আমরা সুপ্রিম কোর্টের সম্পর্কে ধারণা পাই। আর যদি বলা হয় সুপ্রিম কোর্টের প্রথম যে বিচারপতি ছিলেন তার নাম কি, তাহলে কিন্তু হয়ে যাবে কি হীরালাল জে কানাইয়া, তিনি কিন্তু ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। কোন সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়সসীমা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? ইম্পর্টেন্ট রয়েছে। 61 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়সসীমা 21 থেকে কমিয়ে 18 বছরে করা হয়েছে, যেটা কিন্তু অবশ্যই মনে রাখবে 1989 সালে রাজীব গান্ধী সরকারের সময় এটা কিন্তু করা হয়েছিল। আর ভোটার দিবস আমরা কবে পালন করি? 25শে জানুয়ারি, ন্যাশনাল ভোটার্স ডে। ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? অবশ্যই ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন কে? ভারতের প্রধান বিচারপতি। 7 নম্বর অনুচ্ছেদ থেকে আমরা কিন্তু অবশ্যই এটা জানতে পারি, অনুচ্ছেদ নম্বর 60। পরের প্রশ্ন রয়েছে, একটি রাজ্যের সর্বোচ্চ আইনি কর্মকর্তা হাইয়েস্ট ল অফিসার কে? একটা রাজ্যের ক্ষেত্রে যেহেতু বলা হয়েছে তাহলে হয়ে যাবে আমাদের কোনটা? অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে আমরা জানতে পারি 165 নম্বর আর্টিকেলের মাধ্যমে, এবং সারা দেশের আমাদের সর্বোচ্চ আইনি কর্মকর্তা যার নাম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, যিনি কিন্তু আমাদের আর্টিকেল নাম্বার 76 থেকে আমরা এই ধারণাটা পাই। পরের প্রশ্ন রয়েছে, প্রথম সংবিধান সংশোধনী আইন কবে পাস হয়েছিল? অবশ্যই 1951 সালে প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল। আর এটা কিন্তু নবম যে শিডিউল এখানে কিন্তু যুক্ত করা হয়েছিল, প্রথম যে অ্যামেন্ডমেন্ট একটা করা হয়েছিল সেখানে। চলো, আর সেই সময় প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের ছিলেন কে? জওয়াহরলাল নেহরু। নেক্সট, কোন সংশোধনীর মাধ্যমে দলত্যাগ বিরোধী অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল এটাকে কিন্তু আমাদের প্রবর্তন করা হয়েছে? তো অবশ্যই অ্যান্টি ডিফেকশন ল যেটাকে কিন্তু প্রবর্তন করা হয়েছিল 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সাল 1985-তে। 10th শিডিউল এখানে কিন্তু অ্যাড করা হয়েছে, 10th। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে এটা প্রবর্তিত হয়েছিল? এখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে, যেটা কিন্তু 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সাল 1992 সালে কিন্তু এটা করা হয়েছিল, যেটা কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত রয়েছে। আর এখানে অবশ্যই মনে রাখবে 11 নম্বর যে তপশিল রয়েছে সেখানে কিন্তু এটা যুক্ত করা হয়েছিল, এটা ইম্পর্টেন্ট। আর পঞ্চায়েতের টোটাল 29টা কাজের কথা কিন্তু উল্লেখ রয়েছে। আর ভারতের সংবিধানের আমাদের পার্ট নাম্বার 9তে আমাদের রয়েছে এই পঞ্চায়েতি রাজ সম্পর্কে। পঞ্চায়েতি রাজ যেটা কিন্তু অবশ্যই আমরা জানতে পারি, আর 73 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা অ্যাড করা হচ্ছে। আর 74 নম্বরটা তোমাদের ইম্পর্টেন্ট হবে, সেটা হচ্ছে পৌরসভার সাথে সম্পর্কিত রয়েছে 74 নম্বর, যেটাও কিন্তু 1992 সালে হয়েছিল। আর প্রথম পঞ্চায়েতি রাজ সিস্টেম যেটা কিন্তু রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে প্রথম পরিচালিত হয়। পরের প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে? শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে, যেটা 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। তোমাদের আগেও বলেছি 2002 সালে কিন্তু এটা হয়েছিল। 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ভারতীয় সংবিধানে কয়টি জরুরি অবস্থার কথা উল্লেখ রয়েছে? তো তোমরা এটা সকলেই পারবে। টোটাল 3 ধরনের জরুরি অবস্থা রয়েছে। 352তে ন্যাশনাল, 356তে প্রেসিডেন্ট রুল এবং 360 রয়েছে আমাদের কি আর্থিক জরুরি অবস্থা, যেটা একবারও পর্যন্ত এখনও জারি করা হয়নি। পরের প্রশ্ন, তোমাদের টেনশন নেই, ঠিক আছে? তোমাদের প্রশ্ন কিন্তু এই ধরনেরই থাকবে, খুব বেশি যে তোমাদের কঠিন হবে তা কিন্তু নয়। যদিও কঠিন হয় তোমাদের আর একটা ক্লাস দেওয়া হবে, সেখান থেকে ইম্পর্টেন্টগুলো আরও দেওয়া হবে, ঠিক আছে? জাতীয় তপশিলি জাতীয় কমিশন যেটা NCSC, এটা কোন অনুচ্ছেদের অধীনে প্রতিষ্ঠিত? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 338 নম্বর অনুচ্ছেদে এটি রয়েছে। পরের প্রশ্ন, কর রাজস্ব বন্টনের সুপারিশ করার জন্য কোন সাংবিধানিক সংস্থা দায়ী রয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে, যেহেতু কর রাজস্বের কথা বলা হয়েছে, সুতরাং অর্থ কমিশন। অর্থ কমিশন সম্পর্কে জেনে রাখবে যে প্রতি 5 বছর অন্তর অন্তর অর্থ কমিশন কিন্তু গঠন করা হয়। আর এটা গঠন করে কে? ভারতের রাষ্ট্রপতি এটা গঠন করে থাকেন, এবং 280 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু এটা আমরা জানতে পারি। প্রথম অর্থ কমিশন সেট আপ হয়েছিল কত সালে? 1951 সালে, যার চেয়ারম্যান কিন্তু ছিলেন KC নিয়োগী, ঠিক আছে? চলো, পরের প্রশ্ন রয়েছে, কোন সংশোধনীটি ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন নামে পরিচিত রয়েছে? অবশ্যই 42 নম্বর অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, যেটা 1976 সালে করা হয়েছিল, যেখানে ভারতের প্রস্তাবনাও কিন্তু যুক্ত করা হয়েছিল। ভারতের প্রস্তাবনায় 3টে শব্দ তোমাদের বলেছিলাম না, পরে বলবো। তো সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং ইন্টিগ্রিটি বা সংহতি, যে শব্দগুলো এখানে কিন্তু যুক্ত করা হয়েছিল, ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে কার্যকর করা হয়েছে? দেখেই নিয়েছি যে রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে এটা প্রথম কিন্তু কার্যকর করা হয়েছে। নেক্সট, ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কিসের চেয়ারম্যান হয়? অবশ্যই রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকে। এটা কত নম্বর আর্টিকেল থেকে জানতে পারি? 64 নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি যে রাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা যৌথভাবে কার কাছে দায়বদ্ধ থাকে? অবশ্যই কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রিসভা রয়েছে তারা যৌথভাবে কিন্তু লোকসভার কাছে দায়বদ্ধ থাকে।
যেটা 75-এর 3 নম্বর যে পার্ট রয়েছে ক্লজ নাম্বার, সেখান থেকে জানতে পারি। পরের প্রশ্ন রয়েছে লোকসভার প্রথম অনাস্থা প্রস্তাব কত সালে আনা হয়েছিল? তো অনাস্থা প্রস্তাব প্রথম আনা হয়েছিল 1963 সালে। এটা কিন্তু এনেছিলেন কে? অবশ্যই মনে রাখবে যে জেবি যে কৃপাল এনেছিলেন, তিনি জওহরলাল নেহরু সরকারের বিরুদ্ধে এটি কিন্তু এনেছিলেন, ঠিক আছে, নো কনফিডেন্স মোশন। আর এটা শুধু লোকসভাতে তোমাদের প্রেরণ করা হতে পারে। আর পরের প্রশ্ন রয়েছে নীতি আয়োগ। নীতি আয়োগ কোন সংস্থার পরিবর্তে এটা গঠিত হয়েছে? তো নীতি আয়োগ অবশ্যই আমাদের প্ল্যানিং কমিশন যেটা ছিল আগে, সেই প্ল্যানিং কমিশনকে সরিয়ে কিন্তু বর্তমানে নীতি আয়োগ, যেটা 1 জানুয়ারি 2015 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আর নীতি এর ফুল ফর্মটাও তোমাদের আসতে পারে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, আশা করি সকলেই জানো। এবং প্রধানমন্ত্রী তিনি কিন্তু পদাধিকার বলে চেয়ারম্যান হয়ে থাকেন এই নীতি আয়োগের, ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে। একজন রাজ্যপালের পদের মেয়াদ সাধারণত কত বছর হয়? অবশ্যই 5 বছর হয়ে থাকে রাজ্যপালের, ঠিক আছে। পরের প্রশ্ন, কোন অনুচ্ছেদ অনুযায়ী নাগাল্যান্ডের জন্য বিশেষ বিধান রয়েছে? তো নাগাল্যান্ডের জন্য বিশেষ বিধান রয়েছে 371 এ নাম্বার আর্টিকেল থেকে, এটা আমরা জানতে পারি। আর অনুচ্ছেদ নম্বর 371 থেকে শুরু করে 371 যে নাম্বার যে অনুচ্ছেদ রয়েছে, সেখানে আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ এদের জন্য বিশেষ সুবিধার কথা বলা হয়েছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, লোকপাল এবং লোকায়ুক্ত আইন এটা কবে পাস হয়েছিল? লোকপাল এবং লোকায়ুক্ত দুটোই কিন্তু 2013 সালে হয়েছিল। 2013 সালে এটা হয়েছিল। আর ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? অবশ্যই পিনাকি চন্দ্র ঘোষ, তিনি কিন্তু ভারতের প্রথম লোকপাল ছিলেন। আর তোমাদের বলে রাখি, এই যে আমাদের সংবিধান থেকে যা যা তোমরা প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ না, সব কিন্তু আমাদের নিজেদের তৈরি করা যে আমাদের পলিটির যে পিডিএফটা রয়েছে, তোমরা অ্যাপে গেলে দেখতে পাবে, ঠিক আছে, জিকে জিএস যে সেকশনটা রয়েছে সেখানে। তো সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে ভারতের সংবিধানের কমপ্লিট একটা পিডিএফ পাবে তোমরা, 80 থেকে 81টা পেজের মধ্যে যাই হোক আছে। তো ওটা যদি পড়ে যাও, তো ওখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের চলে আসবে। অবশ্যই এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, তোমরা ডেমো পিডিএফটা দেখতে পারো। এনটিপিসিতে অনেক প্রশ্ন কিন্তু ওখান থেকে চলে এসেছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন রয়েছে, ভারতের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করে থাকেন? ভারতের প্রধান বিচারপতিকে নিযুক্ত করে থাকেন অবশ্যই কে? রাষ্ট্রপতি। 124 নম্বর আর্টিকেল থেকে জানতে পারি এটা। বলা হয়েছে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অবশ্যই জম্মু অ্যান্ড কাশ্মীর হবে, ঠিক আছে। যেহেতু এটা জম্মু অ্যান্ড কাশ্মীর, সেটা কিন্তু আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জম্মু কাশ্মীর কিন্তু এখানে হবে না। তার কারণটা তোমাদের বলি, যে জম্মু কাশ্মীর কিন্তু এখানে হবে না। তার কারণ হচ্ছে 2019 সালে এটা কিন্তু তোমাদের বাদ দেওয়া হয়েছে, যেটা কিন্তু 370 নম্বর ধারা, এগুলো কিন্তু সব বাদ দেওয়া হয়েছিল। তারপর থেকে জম্মু কাশ্মীর একটা স্বাধীন রাজ্য হিসেবে স্থান পায়, এবং লাদাখ কিন্তু এখানে কিন্তু তোমাদের ইউনিয়ন টেরিটরি হয়। যদি বলা হয়েছে আমাদের এখানে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কোনটা? আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড হয়ে যাবে আমাদের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট, জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি এটা কবে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1993 সালে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কেন্দ্রীয় সতর্কতা কমিশন অর্থাৎ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এটা কবে গঠন করা হয়েছিল? এটি গঠন করা হয়েছিল তোমাদের 1964-তে, যেটা সান্তানাং কমিটির সুপারিশে এটা কিন্তু গঠন করা হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? অবশ্যই সরোজিনী নাইডু, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। তিনি কিন্তু উত্তরপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত হয়েছিলেন, যাকে ভারতের কোকিলও কিন্তু বলা হয়ে থাকে। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সরোজিনী নাইডু। এবং সুচেতা কিবালিনী তোমরা শুনেছো, তিনি কিন্তু এই উত্তরপ্রদেশ থেকে প্রথম মহিলা মুখ্যমন্ত্রীও কিন্তু ছিলেন, ঠিক আছে। নেক্সট, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? অবশ্যই এটা অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে, যেটা 1953 সালে এটা গঠন করা হয়েছে। পরের প্রশ্ন, রাজ্য তালিকার বর্তমানে কতগুলি বিষয় রয়েছে? রাজ্য তালিকায় কতগুলো বিষয় রয়েছে? 61টি বিষয় রয়েছে রাজ্য তালিকায়। নেক্সট, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল? 1951 থেকে 52 সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম আইন কমিশন গঠন করা হয়েছিল, সেটা কত সালে হয়েছিল? স্বাধীন ভারতের প্রথম আইন কমিশন গঠন করা হয়েছিল 1955 দিকে। এবং এমসি সেতল ভাট যিনি কিন্তু ছিলেন এই কমিশনে কিন্তু চেয়ারম্যান ছিলেন। পরের প্রশ্ন, তথ্য অধিকার আইন যেটা কিন্তু আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা কিন্তু পাস হয়েছিল কবে? 2005। 2005-এ এটা কার্যকর করা হয়েছিল। নেক্সট, প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টে মোট কতজন বিচারপতি রয়েছে? এই প্রশ্নটা তোমাদের সিএইচএসএলেও এসেছে, ঠিক আছে। তো টোটাল প্রধান বিচারপতি সহ কিন্তু 34 জন রয়েছেন, আর প্রধান বিচারপতি বাদে 33 জন কিন্তু থাকেন। সংবিধানে কোন অংশ রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতি নিয়ে আলোচনা করা হয়েছে? অবশ্যই এটা পার্ট নাম্বার 4-এ রয়েছে, 36 থেকে 51-তে। পরের প্রশ্ন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি কোন অনুচ্ছেদের আন্ডারে রয়েছে? এটা 315 নম্বর অনুচ্ছেদে কিন্তু রয়েছে, ইউপিএসসি বা স্টেট পিএসসি সম্পর্কে বলা রয়েছে, যেখানে তাদের মেয়াদ কত বছর হয়? 65 অথবা 6 বছর পর্যন্ত তারা কিন্তু থাকতে পারে।
সংবিধানে কোন অনুচ্ছেদ নতুন রাজ্য গঠনের সাথে সম্পর্কিত রয়েছে? নতুন রাজ্য গঠনের সাথে সম্পর্কিত রয়েছে আর্টিকেল নাম্বার 3। ঠিক আছে, অবশ্যই ইম্পর্টেন্ট এটা, আর বর্তমানে তো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, সংবিধানের যুগ্ম তালিকা যেটা কনকারেন্ট লিস্ট, এটা কোন দেশ থেকে সংবিধানে নেওয়া হয়েছে? অবশ্যই এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে, যেটা যুগ্ম তালিকার কথা বলা হচ্ছে। যেমন আমাদের শিক্ষা, বন, বন্যপ্রাণী, ঠিক আছে, এই সমস্ত জিনিস আমাদের যুগ্ম তালিকার আন্ডারে রয়েছে, যেটা কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনেই কিন্তু আইন প্রণয়ন করতে পারে। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি, এটা কোন দেশের অনুচ্ছেদ থেকে এটা? আচ্ছা, রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট, এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? ঠিক আছে, এই যে পদ্ধতিটা, তো অবশ্যই এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 61 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। আমাদের ইমপিচমেন্টের পদ্ধতির কথা বলা হয়েছে রাষ্ট্রপতির, যেখানে অবশ্যই এই প্রস্তাব আনার 14 দিনের আগে রাষ্ট্রপতিকে নোটিশ কিন্তু দিতে হয়। এখনও পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে এই ধরনের ইমপিচমেন্ট করা হয়নি। কোন কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করা হয়েছে? ত্রিস্তরীয় পঞ্চায়েতে রাজ ব্যবস্থার সুপারিশ করা হয়েছিল বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে। গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয়? অবশ্যই ইম্পর্টেন্ট, গ্রামসভা এখানে বলা হয়েছে গ্রামের সমস্ত বয়স্কদের নিয়ে গঠন করা হয় গ্রামসভা। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হবে। পরের প্রশ্ন, জাতীয় মহিলা কমিশন এটা কবে গঠন করা হয়েছে? 1992 সালে জাতীয় মহিলা কমিশন গঠন করা হয়েছে। কেন্দ্রীয় তালিকা যেটা ইউনিয়ন লিস্ট, এখানে মূলত কতগুলো বিষয় ছিল? অবশ্যই 97টি কিন্তু বিষয় ছিল, কিন্তু বর্তমানে যদি বলি সেটা কিন্তু বর্তমানে 100টা হবে। ঠিক আছে, আগে ছিল 97টা, আর বর্তমানে যদি বলা হয় তাহলে হবে 100টি। তাহলে যেমন প্রশ্ন হবে সেরকম উত্তর। কোন অনুচ্ছেদের অধীনে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিসের কথা বলা হয়েছে? 32 নম্বর আর্টিকেলে বলা হয়েছে এটি, যেখানে 5 ধরনের রিট জারি করে সুপ্রিম কোর্ট। সংবিধানের 104 নম্বর সংশোধনীর আগে লোকসভায় সর্বোচ্চ কতজন অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনীত করতেন ভারতের প্রেসিডেন্ট? অবশ্যই 2জনকে করতেন, যেটা বাদ দেওয়া হয়েছে 104 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। প্রথম রাজ্য পুনর্গঠন আইন এটা কবে পাশ করা হয়েছিল? যেটা 1956 সালে কিন্তু পাশ করা হয়েছিল রাজ্য পুনর্গঠন আইন, যেখানে 14টি রাজ্য এবং 6টা প্রাথমিকভাবে 6টা কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু এখানে গঠন করা হয়েছিল। পরবর্তীকালে সেটা কিন্তু বাড়তে থাকে। লাস্ট করা হয়েছিল আমাদের তেলেঙ্গানা, এবং তারপর জম্মু অ্যান্ড কাশ্মীর করা হয়েছে। কোন অনুচ্ছেদের অধীনে একটি রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হন? অবশ্যই 155 নম্বর আর্টিকেলের অধীনে একটা রাজ্যের রাজ্যপাল কিন্তু নিযুক্ত হয়ে থাকেন। আর 153 নম্বর আর্টিকেলে বলা আছে যে প্রতিটা রাজ্যে একটা রাজ্যপাল থাকবে। ঠিক আছে, নেক্সট, ভারতীয় সংবিধানে কবে পুরোপুরি কার্যকর হয়? ভারতীয় সংবিধান কবে পুরোপুরি কার্যকর হয়? অবশ্যই 26শে জানুয়ারি 1950 সালে, যেদিনকে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি, আর সেই দিনটাই আমরা এটা প্রজাতন্ত্র দিবস পালন করছি। আর একটা ডেট রয়েছে আমাদের, যেটা হচ্ছে 26শে নভেম্বর 1949, যেদিন কিন্তু আমরা কনস্টিটিউশন দিবস পালন করছি, কারণ এই দিন আমাদের সংবিধানকে গ্রহণ করা হয়েছিল তাই। পরের প্রশ্ন, মৌলিক কর্তব্যের যে ধারণা রয়েছে ফান্ডামেন্টাল ডিউটি, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। রাশিয়ার সংবিধান থেকে এটি নেওয়া হয়েছে, আর শরণ সিং কমিটির সুপারিশে কিন্তু এটা গঠন করা হয়েছিল। সংবিধানের 10ম তফসিল বা 10th শিডিউল এটা কিসের সাথে সম্পর্কিত রয়েছে? দলত্যাগ বিরোধী আইন, যেটা অ্যান্টি ডিফেকশন ল, 52 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে সাল 1985 সালে এটাকে কিন্তু অ্যাড করা হয়েছিল। অবশ্যই যে কটা করা হচ্ছে তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর করা হচ্ছে। এরকমভাবে এর আগেও কিন্তু আমরা 3টে ক্লাস তোমাদের প্রোভাইড করেছি, প্লেলিস্ট তোমরা চ্যানেলে গেলেই দেখতে পাবে। প্রতিটা ক্লাস কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, নতুন নতুন তথ্য তোমরা মানে প্রতিটা ক্লাস থেকে আমাদের জানতে পারবে। ঠিক আছে, কোনো আমাদের ক্লাস কিন্তু মানে ফালতু তোমাদের কিন্তু দেওয়া হয় না, এখানে সব কিছু একদম তোমাদের ভালোভাবে ভেবেচিন্তেই প্রোভাইড করা হয়। নিচের কোন রাজ্যে বর্তমানে বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল নেই? তো আমরা জানি এই যে আমাদের লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে, যেটা কিন্তু আমরা বলে থাকি কি, যে কোনো রাজ্যের বিধানসভা যেমন রয়েছে না, প্রতিটা রাজ্যে রয়েছে বিধানসভা, সেটা হচ্ছে নিম্নকক্ষ, আর বিধান পরিষদ হচ্ছে উচ্চকক্ষ। আর এই বিধান পরিষদ প্রতিটা রাজ্যে কিন্তু নেই। কিছু রাজ্য রয়েছে, এই রাজ্যের সংখ্যা হচ্ছে টোটাল 6টা রাজ্যের মধ্যে কোনগুলো পড়ছে? উত্তরপ্রদেশ এবং বিহারে আছে উত্তরের দিকে, এবং যদি দক্ষিণের দিকে বলি তো মহারাষ্ট্র আছে, কর্ণাটক আছে, অন্ধ্রপ্রদেশ আছে, এবং তামিলনাড়ু নয়, তেলেঙ্গানা আছে। তো তামিলনাড়ু আমাদের রাইট অ্যান্সার হবে, কারণ তামিলনাড়ুতে বিধান পরিষদ নেই। পরবর্তী প্রশ্ন রয়েছে, লোকসভার অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় কোরাম কত? তো এটা কোরাম বলা হচ্ছে, যেটা কিন্তু 1/10 বা 10% আমরা কিন্তু বলতে পারি টোটাল সদস্যের। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপের যে ধারণা রয়েছে, এটা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? এটা আমরা ব্রিটেন থেকে নিয়েছি। ঠিক আছে, আর এটা কত নম্বর আর্টিকেলে পাওয়া গেছে সেটা বলা হয়েছে, তো 5 নম্বর আর্টিকেল কিন্তু থেকে এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর নাগরিকত্ব আইন
নিয়ে মানে সংসদের যে নাগরিকত্ব আইন নিয়ে তাদের কাজ করার ক্ষমতা রয়েছে বা নাগরিকত্ব আইন সম্পর্কিত আইন তৈরি করতে পারে সংসদ, এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটা কিন্তু 11 নম্বর আর্টিকেলে কিন্তু রয়েছে। আর তোমরা জানো যে বর্তমানে আমরা জানি যে নাগরিকত্ব আইন এটা কত সালে কিন্তু হয়েছিল, নাগরিকত্ব আইনটা কত সালে? এটা 1955 সালে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে এসআইআর কাজ চলছে আর অনেক রাজ্যে কিন্তু ভোট চলছে, ঠিক আছে? তার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মানে এখান থেকে প্রশ্ন থাকবে। পরের প্রশ্ন, ভারতের প্রস্তাবনা ভারতকে কী হিসাবে ঘোষণা করে? অবশ্যই ভারতের প্রস্তাবনার মধ্যেই রয়েছে ভারত কী ধরনের কান্ট্রি। কী ধরনের কান্ট্রি আমাদের ভারত? অবশ্যই সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র আমাদের ভারত। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছিল কবে? অবশ্যই গ্রহণ করা হয়েছিল কত সালে গ্রহণ করা হয়েছিল? 1949, 26শে নভেম্বর, যেদিনকে আমরা সংবিধান দিবস পালন করি। পরের প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? বর্তমানে ভারতের সংবিধানে টোটাল আমাদের মৌলিক কর্তব্যের সংখ্যা রয়েছে 11টি। 11টি কেন রয়েছে? কারণ প্রাথমিকভাবে আমাদের কটা নেওয়া হয়েছিল? 10টি নেওয়া হয়েছিল। 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে, পরবর্তীকালে 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে যেটা হয়েছিল, সেখানে 11 নম্বর মৌলিক কর্তব্য যেটা শিক্ষা সম্পর্কিত সেটাকে যুক্ত করা হয়েছে। টোটাল 11টা রয়েছে বর্তমানে। সংসদের যৌথ অধিবেশন, জয়েন্ট সিটিং, এর সভাপতিত্ব কে করবে? অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। জয়েন্ট সিটিং যখন করা হবে, জয়েন্ট সিটিং আহ্বান করবে কে? অবশ্যই রাষ্ট্রপতি আহ্বান করবে। লোকসভা এবং রাজ্যসভার জয়েন্ট সিটিং, এবং সেখানে সভাপতিত্ব কিন্তু উপরাষ্ট্রপতি করবে না, সেখানে কিন্তু করবে লোকসভার স্পিকার, ঠিক আছে? বর্তমানে লোকসভার স্পিকার রয়েছে ওম বিড়লা। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক অ্যান্সার সুকুমার সেন, ভারতের প্রথম। 50 থেকে 58-এর মধ্যে ছিলেন তিনি। পরবর্তী প্রশ্ন এবং শেষ কোশ্চেন, রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করিয়ে থাকেন? রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন সংশ্লিষ্ট সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, অবশ্যই তোমরা সকলে বলবে কোশ্চেনগুলো কেমন ছিল, তার সলিউশনটা কেমন লাগলো। যদি কিছু শেখার মনে হয় এই চ্যানেল থেকে, যদি মনে হয় যা কিছু না কিছু শিখতে পারবে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, না হলে দরকার নেই। এবং টেলিগ্রামে অবশ্যই সকলে যুক্ত হবে, টেলিগ্রামে গুরুত্বপূর্ণ ইনফরমেশান সবার আগে তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকের ক্লাসের যে পিডিএফ উইথ সলিউশন তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের অ্যাপের এই ফ্রি পিডিএফ সেকশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু অ্যাপের লিঙ্ক যেটা রয়েছে, যেটা ভিডিওর ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবে। এছাড়া আমাদের নাম দিয়ে তোমরা সার্চ করবে প্লে স্টোরে, সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে। এছাড়া এখানে গুরুত্বপূর্ণ অনেক তোমাদের প্রিভিয়াসের প্রশ্নপত্র থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বেস্ট কন্টেন্ট তোমাদের প্রোভাইড করি বাংলা ভাষায়, ঠিক আছে? প্রতি মাসে 20 টাকার বিনিময়ে কিন্তু তোমরা পেয়ে যাবে বেস্ট কন্টেন্ট কিন্তু পাবে। এখনও বলছি তোমাদের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আগামী 1 থেকে 2 দিনের মধ্যে পেয়ে যাবে, এই অ্যাপের মধ্যেই পেয়ে যাবে। যদি তোমাদের এর মধ্যে কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই ডাইরেক্ট তোমরা সেগুলো অ্যাপে দেখতে পাবে। ফার্স্টে তোমরা ডেমোটা দেখবে, ডেমো দেখার পর যদি তোমাদের মনে হয় ইম্পর্টেন্ট রয়েছে, আমাদের জন্য হেল্পফুল আছে, বা আমাদের এগুলো প্রয়োজন নেই, তাহলে তোমরা স্কিপ করতে পারো। যদি প্রয়োজন মনে হয় তাহলে তোমরা ডেমো দেখে নেবে ফার্স্টে, তারপর তোমরা অবশ্যই নিয়ে নেবে। আর নেওয়ার সময় অবশ্যই টেস্ট পাস অপশানটা অফ করে রাখবে, ঠিক আছে? যারা রেলওয়ে গ্রুপ ডি দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সায়েন্সের সেকশন, ঠিক আছে? রেলের সকলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে সায়েন্সটা, যাদের এটা গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা জানো রেলে কত হারে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্সের পোর্শনটা রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স তো রেলে একদম প্রচুর মাত্রায় গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা 2026 সালে তোমরা অবশ্যই যে এক্সামটা হয়েছে সেটা তোমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল দেখতে পারো, বা অন্যান্য রেলওয়ে গ্রুপটি যার অ্যান্সার কি প্রকাশিত হয়েছে সেগুলো তোমরা দেখে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। এছাড়া এনটিপিসি যে গ্র্যাজুয়েট লেভেলের যে পেপারটা একদম সম্প্রতি হয়েছে, যার অ্যান্সার কি রিলিজ করা হয়েছে, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আগামী 4 থেকে 5 দিনের মধ্যে তো পেয়েই যাবে। আর যদি তোমাদের এসএসসি জিডির সাথে তোমাদের যদি মনে হয় যে প্রিভিয়াসের প্রশ্নপত্র তোমাদের প্রয়োজন, তাহলে কিন্তু এটা অবশ্যই পড়ে যাবে 24-25-এর অনলি জিকে কোশ্চেন আছে। আর সাবজেক্ট ওয়াইজ যদি তোমাদের প্রয়োজন মনে হয়, তাহলে ইতিহাসটা দেখতে পাচ্ছ, ভারতের সংবিধান দেখতে পাচ্ছ, এই দুটো তো বেস্ট দেওয়া আছে। ইতিহাস সংবিধানের মধ্যে টোটালটাই বেস্ট, এবং এর সাথে রয়েছে স্ট্যাটিক জিকে। এই তিনটে যদি তোমরা করে যাও, এখান থেকে কিন্তু তোমাদের মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা অ্যাটেম্প করতে পারবে, এটুকু গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারি। 100% তো আমিও বলতে পারবো না, বাট 80%-এর ওপর 90%-এর কাছাকাছি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে কমন এখান থেকে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বেস্ট কোশ্চেন করানো হচ্ছে, ইউটিউবে তোমরা ফ্রি সেকশন পেয়ে যাবে। এছাড়া আমাদের উইকলি যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটাও কিন্তু তোমাদের ভিডিও আকারে কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ধন্যবাদ।